হোসেনপুর নামে এক গ্রামে বাস করত বৃদ্ধ রামু। তার দুই ছেলের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে ছিল বড্ড অসহায়। সন্তানদের মধ্যে এক সন্তানও তার দায়িত্ব নিতে চাইতো না। এমন একটি সকালে, দেখুন বাবা, আপনাকে আমরা আর দেখাশোনা করতে পারবো না। প্রায় 5 মাস হতে চলেছে এখানে আছেন। আপনার ছোট ছেলে তো আছে, এবার ওর কাছে যান না দয়া করে। এখানে আর কতদিন থাকবেন? হ্যাঁ বাবা, তুমি বরং এবার ছোট ভাই সজলের কাছে গিয়ে থাকো কিছুদিন। এবার রেহাই দাও আমাদের। আমাদের কথা হয়েছিল 4 মাস পর পর তুমি এক একজনের কাছে থাকবে। এখন এখানে 4 মাসের বদলে প্রায় 5 মাস হতে চলেছে, আর তোমার যাওয়ার কোনো নাম নেই। কি বাবা, কি বলছিস তুই? তোর ছোট ভাইয়ের বউ তো আমাকে একদম সহ্য করতে পারে না। ওখানে আমি কি করে থাকবো? তোর কাছে থাকি না আর কিছুদিন বাবা। খবরদার বলছি তোমাকে, তোমার বাবার ওই ন্যাকা কান্না একদম গলে যেও না। ওই বুড়ো যদি এখানে থাকে না, আমি কালই আমার বাপের বাড়ি চলে যাব, এই আমি তোমাকে বলে দিলাম। দাঁড়াও দাঁড়াও, চুপ করো না। বাবা আমার কাছে থাকি বলতে বলতে 5 মাস হয়ে গেল, তোমার সজলের বাড়িতে যাওয়ার কোনো নাম নেই। আমাদের মধ্যে কথা হয়েছিল 4 মাস করে তুমি 2 ছেলের কাছে থাকবে। আর আমি কি তোমার একাই ছেলে? ও তোমার কেউ নয়? হ্যাঁ বাবা, হ্যাঁ, আপনার ছেলে ঠিকই বলেছে। আপনি বরং আপনার ছোট ছেলের কাছেই যান। আর বাবা, আপনাকেও বলি, আপনার নিজের খাওয়ার কোনো ঠিক নেই, আর আপনি সাথে করে বিড়ালটাকেও রেখেছেন। দূর দূর, এরকম ঘরে থাকা প্রাণী আমার একদম পছন্দ না। কখন যে খাবারের মধ্যে মুখ দিয়ে দেয় কে জানে। বাবারে, তোদের কাছে কি আমি এতই বোঝা হয়ে গেছি? তোরা কি একটা মানুষের পেটের ভাতও জোগাতে পারবি না বাবা? আমি তো তোদের কাছে আর বড় কিছুই চাইনি। রাখ না বাবা, রাখ না, আর কিছুদিন রাখ না তোদের কাছে আমায়। কেন পাগলামি করছো বাবা? তোমাকে আমি আর কিছুতেই রাখতে পারবো না। আর তাছাড়া তোমার বৌমা বলেছে তুমি যদি এখানে থাকো, ওনাকে ওর বাপের বাড়ি চলে যাবে। আর বাবা, আমার কাছে তোমার চেয়ে বেশি দরকারি আমার বউ। বাবা, আপনি যাওয়ার সময় সাথে করে এই বেড়ালটাকেও এখান থেকে নিয়ে যাবেন, না হলে কিন্তু ওই বেড়ালকে আমি মেরে ফেলবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমাকে আর কিছুদিন সময় দে। আমি কথা দিচ্ছি, আমি ঠিকই চলে যাব। না বাবা, না, আর এরকম কথা দেবেন না। এরকম কথা আমি অনেক দিন থেকেই শুনছি আপনার কাছ থেকে। কাজের কাজ তো কিছুই হচ্ছে না। আর তোমাকে বলছি, শোনো, উনি যদি কাল থেকে এখানে থাকেন, আমি কিন্তু কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবো না। তারপর দেখবে পেটের জ্বালায় ঠিকই চলে যাবে। এমনভাবে রাত কেটে যায়। মাগো, কি খিদে লাগলো! মিনিকে তো কোনো খাবারও দিতে পারলাম না সকাল থেকে। সকাল থেকে আমি কোনো কিছুই খেতে পাইনি, ওষুধ পানিও খেতে পারছি না। তারপরও যদি ভাত খেতে না পাই, তাহলে এই শরীর নিয়ে কি করে বাঁচবো? সকাল তো 11টা বাজতে চললো, এখনো তো ওই বৌমা ছেলে ঘুম থেকে উঠলো না। কি করব এখন? ডাকবো একবার, একবার ডেকেই দেখি। বাবা, ওঠ না বাবা, বৌমাকে একটু পাঠা না। আমি সকাল থেকে কিছুই খাইনি, আমার যে বড্ড খিদে পেয়েছে। দরজাটা একটু খোল না বাবা, আমায় কিছু খেতে দে। ধুর ধুর, সকাল সকাল আবার ওই বুড়োটা। সব আপদ আমার ঘরে। দেখেছো তোমার বাবার আদিক্ষেতা? আমি তো কালকেই বলে দিলাম আমি ওনাকে দেখতে পারবো না। তার সত্ত্বেও ওই বুড়োর কোনো লজ্জা নেই। লজ্জা যদি থাকতো তাহলে কালকের কথাতে আজকে ঠিকই চলে যেত। এভাবে ছেলের বউয়ের ঘরের দরজা ঠোকার কি কোনো মানে আছে? দেখো শিখা, বাবাকে তো কালকে আমরা দুজনে বলেছি বাবা নিশ্চয়ই চলে যাবে। তোমার এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। তুমি ঘুমিয়ে পড়ো। বাবা দরজা ঢুকতে ঢুকতে যখন বিরক্ত হয়ে যাবে তখন ঠিক চলে যাবে। ঠিক আছে, আমি আর কিছুক্ষণ দেখি, তারপর তুমি দেখো তোমার বাবার কি হাল আমি করি। বাবারে, দরজাটা খোল না বাবা, কখন থেকে তো দরজা ঢুকে যাচ্ছে, দরজা তো খুলতে যাচ্ছে না। কি করব এখন আমি? তাহলে কি আজকে কোনো খাবারই জুটবে না কপালে? এরপর বৃদ্ধ রামু মিনিকে নিয়ে তার ছোট ছেলের কাছে চলে আসে। এ কি বাবা, তুমি তুমি এখানে কেন? বাবা, তোর দাদার কাছে এতদিন ছিলাম,
হিসেব মতো এখন তোর কাছে থাকার কথা। এখন এখানে 4 মাস থাকি, 4 মাস শেষ হয়ে গেলে ঠিক তোর দাদার কাছে আবার চলে যাব। কি আপনাকে 4 মাস এখানে রাখতে হবে? পারবো না আমরা। আর বাবা, আপনার নিজের থাকার কোনো ঠিক ঠিকানা নেই, সেখানে আপনি আপনার সাথে করে একটা বেড়ালও নিয়ে আসলেন। আমরা আপনার আর আপনার বেড়ালের কোনো বোঝাই টানতে পারবো না। আপনি কোথায় যাবেন বা কোথায় থাকবেন সব আপনি নিজে দেখে নিন বাবা। কেন তুমি দাদার কাছে থাকতে পারলে না বাবা? দাদা তো তোমার বড় সন্তান, সবাই তো বলে বড় সন্তান বড় আদরে। তাহলে আমার কাছে কেন এসেছো বাবা? দাদার কাছে কেন যাচ্ছ না? বাবারে, হিসেব মতো তোর দাদার কাছে আমি 4 মাসেরও বেশি ছিলাম। 4 মাসের জায়গায় 5 মাস থেকে এসেছি বাবা। আর তুই আমাকে কিছুদিন রাখ না। এই বয়সে আমি কোথায় যাব বল? আর আমাকে যদি তোরা না দেখিস তাহলে কে দেখবে বাবা? সেই জন্য তো তোমাকে কবে থেকে বলছি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, আর বৃদ্ধাশ্রমের খরচ দাদার আমি মিলে দেবো। দাদা রাজি হলেও তুমি কিন্তু রাজি হওনি। এই শেষ বয়সে সবাই তো বৃদ্ধাশ্রমেই থাকে, শুধু তোমারই তো যত আপত্তি। আর তুমি বলছো তুমি থাকতে পারবে না, কেন হে? বয়স্ক লোক কি বৃদ্ধাশ্রমে থাকে না? না বাবা, আমি আর যে কটা দিন বেঁচে আছি তোদের সাথেই থাকতে দে। আমি বৃদ্ধাশ্রমে থাকবো না। আমার জীবনের শেষ সময়টুকু তোদের সাথে কাটাতে চাই। আমাকে তোরা যেখানটায় দিবি সেখানেই থাকবো, না হয় ঘরের এক কোণে আমি মিনিকে নিয়ে পড়ে থাকবো। দেখলে তুমি, এত চেষ্টা করেছো বৃদ্ধাশ্রমে রাখার জন্য, কিন্তু থাকবেন না উনি। ঠিক আছে, দেখবো কে ওনার সেবা যত্ন করে। আর আমি তোমাকে বলে দিলাম, আমি ওনার কোনো সেবা যত্ন করতে পারবো না। এই যান তো আপনি, যান ওই বেড়ালটাকে নিয়ে পাশের বারান্দায় থাকুন। আর খবরদার বলছি, বেড়ালটাকে সাবধানে রাখবেন, কোনো খাবারে যেন মুখ না দেয়। শোনো, আমি তোমাকেই বলছি, তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করো। যেতে না চাইলে জোর করে পাঠাও। তোমার বাবার দায়ভার আমি নিতে পারবো না। তোমার দাদা বৌদি তো ওনাকে ছেড়ে বেঁচে গেলেন, এবার যত দায় কি আমার? আমি পারবো না, বুঝেছো? হ্যাঁ গো, আমি তো সেই চেষ্টাই করছি বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য, কিন্তু যেতে চাইছে না। যেতে না চাইলে কেমন করে পাঠাবো বলো? যেতে চাইছে না মানে? আমি জানি তুমি এমনিতেই বাবা ভক্ত। এগুলো তোমার আর তোমার বাবার সব ষড়যন্ত্র। আমি জানি ওই বুড়ো আশাতে আমার সংসারের কোনো শান্তি থাকবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এত রাগ করো না। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি বাবাকে ঠিক বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এমনভাবে রাত কেটে যায়। পরের দিন সকালবেলা সজলের স্ত্রী তার শ্বশুরকে ডাকতে যায় সংসারের কাজ করানোর জন্য। এমন সময় সে দেখতে পায় তার শ্বশুর বিছানায় অনেকটা টয়লেট করে ফেলেছে, আর তাতে অনেক দুর্গন্ধ আসছে। ছি 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 ছি, এ কি বাবা, আপনি এগুলো কি করেছেন? বিছানায় প্রস্রাব করেছেন আপনি? আসলে বৌমা, কাল শরীরটা অনেক খারাপ ছিল, আমি বুঝতে পারিনি। কখন আমার পেয়ে গিয়েছিল আর কখন আমি করে ফেলেছি। আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি সব ইচ্ছে করে করিনি। হ্যাঁ, আপনি ইচ্ছে করে করেছেন নাকি অন্য কিছু সেটা আমি ভালো করেই জানি। আসলে আপনি আমাদেরকে জব্দ করতে চান, সেই কারণেই আপনি এই কাজটা করেছেন। আপনি কি ভেবেছেন আপনি এসে আমাদের বিছানা নোংরা করবেন আর আমি আপনার যত্ন নেব? এটা আপনি ভুল ভাবছেন। আমি আপনার যত্ন নিতে পারবো না। আর বেড়ালটাও দেখছি টয়লেট করে দিয়েছে। ছি 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 ছি। হাহ। আর বাবা, আপনি যেহেতু এখানে এসেছেন, এখানে তো আর বসে বসে খেতে পারবেন না, কাজ করে খেতে হবে। কাজ না করলে আপনাকে এখানে আমি আর থাকতে দিতে পারবো না। আর আপনি যে হাল করেছেন এই ঘরে আর মানুষ ঢোকার রাস্তাও রাখেননি আপনি। বৌমা, আমাকে এত কিছু বলো না। আমার শরীরটা অনেক খারাপ, শরীরের অসুস্থতার কারণে এসব হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, এসব কিছু তোমাকে পরিষ্কার করতে হবে না মা, সব আমি নিজেই পরিষ্কার করছি। হ্যাঁ হ্যাঁ, তাই যান, আপনার এই নোংরা কাপড় চোপড় আপনিই পরিষ্কার করুন। আর আপনার কাজ হয়ে গেলে আমাদের বাড়ির কাজগুলো একে একে করবেন, না হলে কিন্তু আপনার খাওয়া দাওয়া আমি বন্ধ করে দেব। এরপর সারাদিনের কাজ শেষে সজল যখন বাড়িতে ফিরে আসে তখনই দেখো, তোমার বাবাকে ওই ঘর থেকে বিদায় করো এখনই।
আমাদের পাশে যে গুদাম ঘর রয়েছে ওইখানে পাশের ঘরে একটা মাদুর পেতে দিচ্ছি, ওখানে বাবাকে শুতে বলো। বাবা যেন ওই ঘরে আর না শোয়। কেন, কি হয়েছে আবার? বাবাকে কিছু করেছে নাকি? কিছু করেছে মানে? তোমার বাবা যে কাজ ঘটিয়েছে সে কথা মুখে বলার মতো না। তোমার বাবা কি করেছে জানো? রাত্রিবেলা ইচ্ছা করে বিছানায় প্রস্রাব করেছে। এটা কি মেনে নিতে পারি নাকি আমি এত বড় ঘরের মেয়ে হয়ে তোমার বাবার প্রস্রাব পরিষ্কার করব? এটা কখনোই হতে পারে না। ঠিক আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি বাবাকে ও ঘর থেকে বের করে পাশের গোদাম ঘরে রাখার চেষ্টা করব। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। তুমি আর এই ঘরে থেকো না। এই ঘরটা আমাদের কত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। তুমি এই ঘরে থেকে এত নোংরা করবে, সেটা আমার বউ মেনে নিতে পারছে না। তুমি প্রস্রাব করবে বাইরে গিয়ে করতে পারতে, বিছানায় করার কি দরকার ছিল? আসলে বাবা, আমি তো বৌমাকে বলেছি, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। ভুল হয়ে গিয়েছে বাবা, আমাকে তোরা ক্ষমা করে দে। সে ঠিক আছে, তবে তুমি ইচ্ছে করে করেছো নাকি কি করেছো সেটা তুমি জানো বাবা। কিন্তু তুমি এই ঘরে থাকতে পারবে না। পাশের ঘরে মাদুর পেতে দিয়েছি, ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। কিন্তু বাবা, আমার যে বিছানা না হলে ঘুম আসে না। আমি বয়স্ক মানুষ, আমার শরীরে খুবই ব্যথা যন্ত্রণা আছে। আর আমি যদি মেঝেতে শুই তাহলে আমার শরীর খারাপ আরো বেড়ে যাবে। দেখো বাবা, তোমার কি হবে সেটা তুমি ভেবে নাও। তোমার বৌমা বলে দিয়েছে যখন, তুমি আর এই ঘরে থাকতে পারবে না। তোমাকে যে থাকতে দিচ্ছি এটাই অনেক, কিন্তু অন্য ঘরে তোমাকে থাকতে হবে। এরপর রামু তার ছোট ছেলেদের ছোটবেলার মানুষ করা আর অতীতের সব চিন্তা করে কষ্ট পেতে থাকে। আর তার মৃত স্ত্রীর কথাও মনে পড়ে অনেক। তারপর মনে মনে বলে, ওগো ওগো, শুনছো? তোমার ছেলের আজ কত শিক্ষিত হয়েছে, কত বড় মাপের চাকরি করে। তুমি তো এটাই চেয়েছিলে গো, আমাদের ছেলেরা বড় চাকরি করবে, আমাদেরকে কত ভালো রাখবে। কিন্তু দেখো দেখো, আজ আমি কত ভালো আছি। এই ভালো থাকাটাই তো তুমি দেখে যেতে চেয়েছিলে, কিন্তু ওপরওয়ালার ইচ্ছায় তুমি আর দেখে যেতে পারলে না। ভালোই হয়েছে, ভাগ্যিস দেখে যেতে পারলে না, না হলে আমার মতো তুমি এই কষ্ট সহ্য করতে পারতে না গো। আজ বড্ড তোমার কথা মনে পড়ছে। আমি আর এখানে থাকতে চাই না, আমিও তোমার কাছে চলে যেতে চাই। আর থাকতে পারছি না এখানে। তুমি আমাকে নিয়ে যাও, বিধাতা বিধাতা, আমাকে তুমি নিয়ে যাও তোমার কাছে। এমনভাবে রাত কেটে যায়। কিন্তু সকালে বৃদ্ধ রামুর আর ঘুম ভাঙে না। এরপর অনেক ডাকাডাকি করার পরেও বৃদ্ধ আর ওঠে না। তার ছেলে আর তার বউ তার ঘরে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তার বাবা আর জীবিত নেই। তার বাবা মৃত্যুবরণ করেছে। যাক বাবা, এতদিনে আপদটা বিদায় হয়েছে। আমি কবে থেকে চাইছি বৃদ্ধাশ্রমে চলে যাক। যাই হোক, বৃদ্ধাশ্রমে না গিয়ে একেবারে ভগবানের কাছে চলে গিয়েছে। এর থেকে ভালো সুখবর তো আর হয় না। শোনো, তোমাকেই বলছি, তোমার বাবার বডিটাকে লোকজন দিয়ে যে করেই হোক পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর ওই বেড়ালটাকে দূরে কোথাও রেখে আসো। একথা শোনার পর সজলের মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু বাবা মারা যাওয়াতে সজলের খুশি হওয়ার চেয়ে মন খারাপটাই বেশি হয়েছিল। এমনভাবে দেখতে দেখতে 3 বছর কেটে যায়। অন্যদিকে সজলের ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। যত দিন যেতে থাকে সজলের তার বাবার কথা ততই মনে পড়ে। জানো, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। কি গিন্নি, কি এমন খুশির খবর আমাকে দিতে চাও? আসলে আমাদের ছেলে শুভ আমাকে আজকে মা বলে ডেকেছে। জানো, আমি কত খুশি হয়েছি। আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুশি আমি পেয়েছি। আজ আমাকে আমার ছেলে মা বলে ডেকেছে। তাই গিন্নি, এটা তো খুশির খবর। তাছাড়া তোমার আর কি কিছু বলার আছে? না গো, আর কিছুই বলার নেই। কিন্তু তুমি কি খুশি হওনি? আমাদের ছেলে কথা বলতে শিখেছে, বড় হচ্ছে। এটা তো তোমার খুশি হওয়ার কথা, তাই না? হ্যাঁ গিন্নি, খুশি তো হয়েছি, কিন্তু এটা তো কোনো খুশির খবর না। ছেলে বড় হবে, মাকে মা বলে ডাকবে, বাবাকে বাবা বলবে, এতে তো লাফালাফি করার কিছুই হয়নি। দেখতে দেখতে এমনভাবে আরো কিছুদিন কেটে যায়।
এমন একদিন শুভ তার মায়ের কোলে প্রস্রাব করে দেয়। এ কি, আমাদের ছেলে শুভ তোমার দামি শাড়িতে একেবারে টয়লেট করে ভিজিয়ে দিয়েছে, তুমি কি কিছু বলনি তাকে? কি গো, এ কি বলছো? বাচ্চা মানুষ টয়লেট করে ফেলেছে, তাই বলে বাচ্চাকে আবার কি বলবো? আমরাও তো ছোটবেলায় বাবা মায়ের কোলে কত প্রস্রাব করেছি, তাই না? কেন, কি বলবে মানে? তোমার এত দামি শাড়ি নষ্ট হয়ে গেল আর তুমি ওকে কোনো শাস্তি দিলে না? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে গো? ছোট মানুষ ভুল করেছে, আর এছাড়া ওদের তো এটাই সময়, তাই না? হ্যাঁ মালতী, আমি তোমাকে এটাই বলতে চেয়েছি, বাচ্চারা যেমন এই বয়সে ভুল কাজ করে, বয়স্করাও ঠিক ওই বয়সে ভুল কাজ করে ফেলে। তাহলে বাচ্চা মানুষের জন্য মাপ আছে, কিন্তু বয়স্ক মানুষের জন্য কোনো মাপ নেই, এটা কেমন বিচার মালতী? কি বলতে চাইছো গো তুমি? আমি কি বলতে চাইছি তুমি কি কিছুই বুঝতে পারছো না? ছেলেকে বড় করেছো, মানুষ করেছো, তুমিও তৈরি থেকো। আমাকে আর তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কেন আমরা বৃদ্ধাশ্রমে যাব? মানে কোন দরকারে আমরা বৃদ্ধাশ্রমে যাব? ছেলেকে সঠিক শিক্ষায় মানুষ করব, মানুষের মতো মানুষ তৈরি হবে, তাই বৃদ্ধাশ্রমে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ মালতী, এটাই বলতে চাইছি, আমার বাবা আমাদেরকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করেছেন, কিন্তু আমরা তো মানুষ তৈরি হইনি, হয়েছে অমানুষ। তাই তো বাবার সাথে আমরা এই অন্যায় কাজগুলো করে এসেছি। তুমি একবার ভেবে দেখো, আমার বাবা শরীর খারাপের জন্য একবার বিছানায় প্রস্রাব করেছিল, আর তুমি কিংবা আমি কম কথা তাকে শোনাইনি। আমরা বাবাকে বাবা বলে ডাকার অধিকারও হারিয়ে ফেলেছি। আমার বাবাকে একটা কোণের ঘরও দিতে পারিনি। তবে এই শিক্ষার কি প্রয়োজন আছে, যে শিক্ষায় বাবাকে ঠিক রাখতে পারি না? না না না, আমাদের ছেলে কখনোই এরকম হবে না। আমাদের ছেলে নিশ্চয়ই আমাকে ভালোবাসবে, আগলে রাখবে। না মালতী, কর্মফল যে ভোগ করতেই হবে। তুমি যে কর্মটা করে এসেছো, আজ না হয় কাল তোমার ছেলের ঘরেও তোমার বৌমা আসবে। তোমার বৌমাও তোমার সাথে সেই আচরণটাই করবে, যে আচরণটা তুমি তোমার শ্বশুরের সাথে করেছো। আমি বলবো না যে আমি নিরপরাধ, আমিও সমান অপরাধী। আমার বাবার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, যে অন্যায় শাস্তি 3 বছর ধরে আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। বাবা বেঁচে থাকতে বুঝতে পারিনি বাবার ভালোবাসা কি। বাবা সারা জীবন নিঃস্বার্থভাবে শুধু দিয়েই গেছে আমাদের, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিটা দিন আমি সেসব বুঝতে পারছি। বাবার কথা মনে পড়লে বুকের ভেতরটা যেন ফেটে যায়, কিন্তু আমার এই মনের কথা আমি কাউকে বলতে পারি না। শুধু এটুকু মনে হয়, বাবা যদি আমার সামনে থাকতো, বাবার পা জড়িয়ে ধরে বাবাকে বলতাম, বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনোই হবে না, আর একটাবার ফিরে এসো বাবা, আমি তোমাকে রাজার মতো করে রাখবো বাবা, তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, তোমাকে সব সময় ভালোবেসে আগলে রাখবো বাবা। এরপর সজল আর মালতী নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও সেটা অনেক দেরি হয়ে যায়। তখন তাদের হাতে আর কিছুই করার থাকে না। তাদের বাবার প্রতি এই ভালোবাসাটা তাদের বাবাকে আর দেখাতে পারে না। তার বাবা অনেক আগেই বুক ভরা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। তাই বন্ধুরা, মা বাবা জীবিত থাকতে তাদের কদর করো, না হয় পরে সজল আর মালতীর মতোই তোমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না।